এবার আপনি ইঞ্জিনিয়ার শহীদ ভাই, এবার আপনার পালা, আপনি সামারি করবেন। আমি সর্বশেষ যে প্রশ্ন করলাম এই প্রশ্নটাও একটু আপনি বলবেন। এবং আমি যেটা আপনার কাছে জানতে চাই যে যে আপনারা ন্যায় বিচার চান, এই ন্যায় বিচারের ক্ষেত্রে আপনারা কি ধরনের প্রতিবন্ধকতা দেখছেন এই স্বাধীন অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে? জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে নাগরিক টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং ডেস্টিনির মুক্তির ইতিহাসে নাগরিক টিভি এক ঐতিহাসিক স্থান দখল করে বসে আছে। কারণ ডেস্টিনির এই ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। একটা বেসরকারি প্রতিষ্ঠান, তার সাথে সংশ্লিষ্ট অংশীজনরা একটা প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রায় 13 বছর ধরে সংগ্রাম করেছে, প্রতিষ্ঠান যেন আবার ঘুরে দাঁড়ায়, চাকরি ব্যবসা সবকিছু ঠিক রেখে। এই পৃথিবীর কর্পোরেট ইতিহাসে এটা এক নতুন দিগন্ত, নতুন ঘটনা। এবং বিশেষ করে আমাদের তো অভিযোগ তো ম্যানেজমেন্টের প্রতি নাই, রফিকুল আমিন স্যার এবং মনসুর স্যারের প্রতি, বরং আমরা প্রতিহিংসার শিকার, ষড়যন্ত্রের শিকার, পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। এবং এই কথাটি আমরা বলতেও পারি নাই। আমি আরো বিশেষ করে আমাদের যারা, বিশেষ করে সাইফুল ভাই, আব্দুল কাদের এবং আমাদের আমিন আলী ভাই, যারা প্রভাস থেকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল, আপনারাও চেষ্টা করেছিলেন আমাদেরকে কথা বলার জন্য। কিন্তু আমি দুঃখজনক হলো সত্য, আজকে এটা সত্য বলতে হয় যে ব্যক্তিগতভাবে আমরা যারা এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছিলাম সত্য প্রকাশ করার জন্য, আমরা কিন্তু আমাদের এদেশের সংস্থাগুলির নজরে ছিলাম। এটা কোনো, আমরা বেসরকারি, আমরা নাগরিক, আমরা শুধু ব্যবসা করে জীবিকা নির্বাহ করে অন্য মানুষের সফলতার ক্ষেত্রে ভূমিকা রাখতে চেয়েছিলাম। এই অপরাধের এইরকম একটা কার্যক্রমের কারণেও দেশের সংস্থাগুলি আমাদেরকে নজরে রাখবে আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি। তো আমি যেহেতু মানে এই বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করেছি, সেই কারণে আপনারা যখন আমাকে ডেকেছিলেন, আমি পরিস্থিতি বোঝার কারণে আমি আপনাদেরকে মানে ওয়েলকাম করতে পারিনি। আমি কথা বলার সিচুয়েশন আমাকে সেই জায়গায় নিয়ে যায়, কারণ অঙ্কুরে বিনষ্ট করে দিতে পারতো কিন্তু তারা, তাহলে আমাদের আরো যে আমরা যেভাবে মানে কার্যক্রম করছিলাম। আপনার অডিওটা ঠিক করেন, অডিওটা একটু সমস্যা করছে। আচ্ছা, থ্যাংক ইউ। তানভীর বাজান, এবার শোনা যাচ্ছে, এবার বলুন। আচ্ছা, তো যে কথা অডিওটার একটা আলাদা ইয়ে নাও তো। আচ্ছা, শোনা যাচ্ছে টুটু ভাই? এবার শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন আসেন, সুতরাং আমাদের তো অভিযোগ নাই। আমি একটুখানি বলতে চাই ডেস্টিনি আসলে কি। ব্যক্তিগতভাবে আমার একটা উপলব্ধি, আমি একটু বলে নেই দর্শক, আপনারা মানে অসংখ্য মানুষ মন্তব্য করছেন আপনাদের পক্ষে। আমি হয়তো সবগুলো স্ক্রিনে দেখানো সম্ভব হবে না, তবে আমি বিশ্বাস করি আপনারা এটা ব্যাপক প্রচার করলে এটা সম্ভব হবে। জি বলুন। দেখো, জি আমি কি কথা বলতে পারি? জি বলুন প্লিজ। জি, প্রথমত যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ডেস্টিনিটা আসলে কি। তো আমি দেশে এবং দেশে আমি আমার কর্মক্ষেত্র, একটা সময় আমি কর্ম করার মাধ্যমে আমি দেশের বাইরে থাকার সুযোগ হয়েছে, যে কারণে আমার একটা মানে আপনার কি বলে ধারণা বা আমার একটা অনুভব তৈরি হয়েছে আগে থেকেই। আমি বিশ্বাস করি, আমার আমার কথা কি শোনা যায়? আমি কি অডিওটা চেঞ্জ করব না ঠিক আছে? শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, থ্যাংক ইউ। তো সেটা হলো যে আমি ব্যক্তিগতভাবে আগে থেকে অনুভব করতাম যে আমাদের দেশটা যদি উন্নত হতে হয়, তাহলে আমাদের এমন একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের নায়ক লাগবে, যে নায়ক পশ্চিমা শিক্ষায় শিক্ষিত, দেশীয় মূল্যবোধে বিশ্বাসী। এই বিষয়টা আমার মধ্যে অনেক আগে থেকে কাজ করতো। তো এখন মানুষ দেশের উন্নতির জন্য সবসময় রাষ্ট্রের ক্ষমতা থাকতে হবে, এটাও আমি মনে করি না, আমরা মনে করি না। তো সেই জায়গাটা আমি যখন এই ডেস্টিনি প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেলাম, তখন আমি দেখলাম মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আমিন স্যার, বিশেষ করে রফিকুল আমিন যে ইন্টেলেকচুয়াল, যে মানে তার যে মেধাশক্তি, তার যে ব্যাপার, উনি কিন্তু এই তার পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এবং দেশীয় মূল্যবোধে বিশ্বাসী। কারণ পৃথিবী একটা একটা গ্রাম। এখন এই গ্রামে যদি আমরা পৃথিবীর ভৌগোলিক যে অর্থনীতির যে প্রেক্ষাপট, পলিটিক্যাল যে প্রেক্ষাপট, এটা মাথায় রেখে যদি কোনো কর্পোরেট লিডার
যদি তার বিজনেসটাকে এগিয়ে নিতে না পারে তাহলে কিন্তু পৃথিবীতে বড় কোনো বিজনেস করা সম্ভব হবে না। তো এটা কিন্তু রফিকুল আমিন স্যারের ছিল। তাহলে ওনার প্ল্যান ছিল যে আমি দেশটাকে কানাডা বানানোর দরকার নাই, কানাডার মানুষের মানসিকতা যদি মানুষকে কানাডিয়ান করা যায় তাহলে দেশের অটোমেটিকলি কানাডার মতো একটা পরিবেশ এদেশেও তৈরি করা সম্ভব। এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু উনি আমাদের সাথে সবসময় শেয়ার করতেন যে আমরা দেশটা কানাডা করার দরকার নাই, কানাডিয়ান মেন্টালিটি যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে কিন্তু পরিবর্তন আসবে। আমি আরেকটা কথা বলতে চাই, অভিযুক্ত দূরের কথা, আমি ব্যক্তিগতভাবে 2000 সালের বা আশেপাশে যখন একটা সময় গেল, এই দেশে একটা সময় যখন 91 সালে রাষ্ট্রের একটা পরিবর্তন আসে, পরবর্তীতে 96-তে আওয়ামী লীগ সরকার আসে। বিএনপি সরকার এবং আওয়ামী লীগ সরকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই বলে 2000 সাল কেন্দ্রিক এদেশের প্রত্যেকটা মানুষ হয়ে গেছিল উদাসীন। সকল সেমিনার সিম্পোজিয়ামে একটা কথা আমরা শুনতাম যে এদেশে কিছু হবে না। সেই একটা টাইমে মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আমিন স্যার এই প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন। রফিকুল আমিন স্যার স্টেজে উঠে বললেন এদেশে কিছু হবে, আমরা এদেশে কিছু করতে পারবো। তাহলে এরকম একটা প্রেক্ষাপটে একটা ব্যবসার মাধ্যমে সমাজ পরিবর্তনের এক অঙ্গীকার নিয়ে ডেস্টিনি তার যাত্রা শুরু করে। ডেস্টিনি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, ডেস্টিনি সমাজ পরিবর্তনের এক অঙ্গীকার নিয়ে সভ্য এক জাতি গঠনে একটা ব্যবসায়িক প্ল্যাটফর্মের মাধ্যমে, এটাই ছিল ডেস্টিনির প্ল্যান। এই ভালো কাজটা করতে গিয়ে আমি যে কথা বলেছি, অডিও আপনার, জি টিটু ভাই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। এখন যে কথাটা আমি বলছিলাম, তো এমন একটি প্রেক্ষাপটে এই প্রতিষ্ঠান ব্যবসার মাধ্যমে এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে মানুষকে জনশক্তিতে পরিণত করার একটা পরিকল্পনা হাতে নিয়েছিল। আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। ওকে, তো এখন আমিন আলী ভাই খুব সুন্দর কথা বলেছেন। এমন একটা পরিবেশ একসময় ডেস্টিনির কারণে তৈরি হয়েছিল, এদেশে মিছিলে লোক পাওয়া যাচ্ছিল না। কারণ আমাদের মানুষকে কর্মক্ষেত্রের জন্য এমন একটা পরিবেশ তৈরি করা দিয়েছিল রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার, যে মানুষ মিছিলে যাবে, টাকা দিয়ে মিছিলে নেওয়ার মতো লোকেরা কিন্তু ঘাটতি শুরু হয়ে গেছিল। এরকম পর্যায়ে কিন্তু আস্তে আস্তে যাচ্ছিল। তো এদেশের পলিটিক্সটা কি, এদেশের আমাদের যারা ট্রেডিশনাল পলিটিক্স ছিল করতো, তাদের ধারণা ছিল মানুষকে গরিব রাখতে হবে, তাহলে মানুষ আমার কথা শুনবে। কিন্তু রফিকুল আমিন স্যারের পরিকল্পনা ছিল, হোসেন স্যারের পরিকল্পনা ছিল মানুষকে স্বাবলম্বী করতে হবে। তাহলে কি করতে হবে? মানুষকে দক্ষ করে গড়ে তুলতে হবে, টেকনোলজি নির্ভর করতে হবে, মাটিকে মাটির উর্বরতা বাড়াতে হবে, উৎপাদন বাড়াতে হবে, মানুষ যেন তার প্রোডাক্টিভিটি বাড়াতে পারে সেই দিকে খেয়াল করতে হবে। এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া হয়। ডেস্টিনি ব্যবসার পাশাপাশি এই কাজগুলোকে মানুষকে গড়ে তোলার কাজটা হাতে নিয়েছিল। এটাই ছিল ডেস্টিনির অপরাধ। আর যখন দেখলো দেশের পট পরিবর্তন করার এক বড় ভূমিকা ডেস্টিনি পালন করছে, তখনই কিন্তু শকুনের নজর পড়ে। আর এই শকুনের নজর মূলত আমাদের 78 কোটি টাকা বনানীর একটা জায়গার মাধ্যমে তারেক সিদ্দিকী অলরেডি এই টাকাটা নিয়ে এটা কিন্তু অস্বীকার করে। দুঃখজনক ঘটনা, দুদক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কিন্তু এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কতটা করাপ্টেড এটা আমাদের লজ্জাজনক। এই দুদক কিন্তু, দুদকের বিচার হওয়া উচিত। দুদকের যারা সাবেক কর্মকর্তা তাদের কিন্তু বিচারের আওতায় আনা উচিত। কারণ এটা যেন বাংলাদেশে যতদিন বাংলাদেশ বেঁচে থাকে ততদিন যেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কর্মচারী কখনোই যেন ব্যক্তিগত ব্যক্তি কারণে যেন মানুষের ক্ষতিগ্রস্ত করতে না পারে, এই ব্যাপারে তাদেরকে ওই সমস্ত কর্মকর্তাদের বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এবং এটা আনার জন্য আমার মনে হয় আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে ইউনাইটেড হওয়া খুব প্রয়োজন বলে আমরা মনে করি। এখন আসেন মিডিয়া ট্রায়ালের কথা যেটা বলছিলেন। দেখেন, দুঃখজনক সত্য, আমরা জানতাম যে যারা মিডিয়া কর্মী তারা জাতির জাগ্রত বিবেক। এখন এই জাগ্রত বিবেক যে গুণধারা সমাজের যে প্রেক্ষাপট তাদের তৈরি হয়েছে, তারা আসলে বিবেক তো দূরের কথা, তারা বিক্রি হয়ে গেছে বেশিরভাগ লোক। এবং এটাই বাস্তবতা। এটা দুঃখজনক ঘটনা। সমাজের যে দর্পণ, মিডিয়া সমাজের দর্পণ, এই দর্পণের জায়গাটা মোটেও নেই। তো আমার মনে হয় আগামী দিনে আবার নতুন করে সংবাদপত্রের ক্ষেত্রে একটা ভূমিকা আমাদের সবাইকে আবার রাখতে হবে। কারণ সংবাদপত্র হবে সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। কারণ এটা যদি না হয় তাহলে একটা জাতি কখনোই সুস্থভাবে সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। আজকে বিচারহীনতা কি, আমাদের দেশে কোন দেশে বাস করতেছি? আপনি যে কথাটা বলেছিলেন আপনার কথায়, যে 5 তারিখের পরে নতুন যে সরকার এসছে তারপরও আমরা কিন্তু মুক্তি মেলেনি। কেন মেলেনি? তার মানে ওই দোষররা কিন্তু এখনো জড়িত। আর আমাদের যে রায় দিয়েছে এটা কি রায় হতে পারে? আমি প্রহসনের মামলা। এটা একটা, আমি একটু আপনার কাছে জানতে চাই। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না টিটু ভাই। তাহলে আপনার অডিওটা চেঞ্জ করুন। আপনারা কি আমাকে কেউ হেল্প করবেন?
টিটু ভাইয়ের কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা, রাইট? হ্যালো, জি জি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি শহীদ ভাই, আমি আপনাকে শুনতে পাইতেছি। আপনার অডিওতে প্রবলেম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনারা কি একটু শহীদ রেসপন্স ভাই, করবেন? আমার শহীদ ভাই, আপনি শহীদ ভাই আমার মনে হয় আপনি হেডফোনটা এখন খুলে সরাসরি কথা যে বলেন। কথাটা বলছিলাম, হেডফোনটা যে খুলুন, বিচার বিভাগ কিন্তু হেডফোনটা খুলে ফেলুন, আপনার আপনার কথা শুনতে পাচ্ছেন না। শহীদ ভাই হেডফোন খুলে কথা বলুন। আপনি দেখেন বিচার বিভাগ অলরেডি কিন্তু কিরকম আচরণ করেছে এটা আমাদের সবারই জানা। তাহলে আমাদের এরকম রায় আসবে কেন? আমরা তো আমাদের যারা মানে পলাতক আছে বর্তমানে আদালতে আছে, তারা তো মানে এই বিচার দেখেন আমাদের, বিশেষ করে আমাদের রফিকুল আলম স্যারের সহধর্মিণী, উনি তো প্রিপারেশনের সাথে জড়িতই না, তাহলে আমি তাকেও আপনাকে একটা প্রশ্ন করেছি ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করেছি। অনেক দর্শক বলছে আমাদের বিনিয়োগ ফেরত দেবেন কবে? সো এটা ব্যাপারেও যদি আপনি একটু বলেন, কেউ যদি বিনিয়োগ ফেরত চায় সেক্ষেত্রে আপনারা তাদেরকে বিনিয়োগ ফেরত দেবেন কিনা? আমি আপনাদের কথা, আমার কথা যদি শুনতে পাচ্ছেন, আমি আরেকটু জাস্ট, হ্যালো, আমি বলতে চাচ্ছি যে অনেকে প্রশ্ন করছে আমাদের বিনিয়োগ ফেরত দিন। সো কেউ যদি বিনিয়োগ ফেরত চায় সেক্ষেত্রে তাদেরকে আপনি বিনিয়োগ ফেরত দেবেন কিনা, এটাও একটু যদি বলেন। আমি টিটু ভাই আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে কি কারণে। আচ্ছা, উনি চলে গেছেন, স্ক্রিন আউট হয়ে গেছেন, ওনার উত্তরটা কেউ কন্টিনিউ করবেন কিনা? আচ্ছা, আমি দিছি, আমি একটু কথা বলি। জি, বিষয় হলো সম্ভবত 6 দিন আগে বা 7 দিন আগে রফিকুল আমিনের সাথে আমি বসে অনেকক্ষণ কথা বলেছি। এখানে কেউ আমার সাথে সেদিন আমার মনে ছিল না, আমি সেদিন ছিলাম। স্যার যেটা বলেছে সেটা হচ্ছে যে অবশ্যই সবাই টাকা পাবে, তবে সেটা হলো যে আমি যেটা বললো যে আইনের কিছু নীতিমালার কারণে আমরা একটু সময় লাগবে। তো স্যার যেটা বললো যে আমরা টাকা তো নিয়েছি ধরেন 7, 8, 9, 10, 11 বার এভাবে মানে প্রতি বছরে নিয়েছি। তো আমরা সিরিয়াল ভাবে টাকা দেওয়া শুরু করব, কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে যে আমরা যে রাষ্ট্রীয় যে সমস্যাগুলো আমাদেরকে তৈরি করে রেখেছে, সমস্যাগুলো সমাধান হলে ইনশাল্লাহ আমাদের সর্বপ্রথম কাজ হবে মানুষকে টাকা দেওয়া। এবং এটাও নিশ্চিত করে বলতে পারি মাল্টিপারপাসের টাকাটা দেওয়া খুবই সহজ, আমাদের কাছে খুবই সহজ, মানে এটা খুব শীঘ্রই আমরা দিব আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, আপনি একটু কন্টিনিউ করেন ইঞ্জিনিয়ার শহীদ ভাই। জি, থ্যাংক ইউ। জি, আপনি কন্টিনিউ করুন প্লিজ। হ্যাঁ, আমার কিন্তু সময় নেই, আমি শেষ করে দেব, কন্টিনিউ করুন। জি জি, অলরেডি আমি এখন শুনতে পাচ্ছি। সরি টেকনিক্যাল ইন্টারাপ্ট হওয়ার জন্য। আমি যে কথাটা বলছিলাম সেটা হলো দুদক একটা বিতর্কিত প্রতিষ্ঠান। এই বিতর্কিত প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মকর্তারা বিগত সরকারের আমলে, যেহেতু তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারা কিন্তু কখনোই অন্যায় সংগঠিত করতে পারে না। তারা রাষ্ট্রের চাকর হিসেবে তারা কিন্তু মানে তারা কাজ করার কথা, কিন্তু তারা ব্যক্তির মানে কি বলে ইনস্ট্রাকশনে তারা কিন্তু আমাদেরকে ধ্বংস করার পায় তারা করেছে, সবকিছু করে দিয়েছে। তাহলে এত বড় একটা ঘটনাকে এর বাংলাদেশের ইতিহাসে যেন আর কখনো এরকম না ঘটে, দুদককে ডেলি সাজানো দরকার, এটা একটা। আর আমরা বর্তমানে যে সরকারের যে বর্তমান সরকার ক্ষমতা আছেন, আসলে দেশের পরিস্থিতিতেও কিন্তু টালমাটাল, এটাও কিন্তু একটা নিষ্ঠুর বাস্তবতা। সেই জায়গায় আমরা যেটা চাচ্ছি সেটা হলো, যদি এদেশকে প্রকৃত অর্থে উন্নতির সোপানে নিতে হয়, তাহলে এইরকম আমাদের মতো বেসরকারি প্রতিষ্ঠান যারা উন্নয়নমুখী মানে কাজ করার জন্য বদ্ধপরিকর, তাদেরকে যদি সুন্দরভাবে লাইসেন্স দিয়ে যদি ব্যবসা করার সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু মানে সরকারকে আমরা সহযোগিতা করতে পারবো সার্বিকভাবে। কারণ সরকার দেশ চালাবে, তারা পলিসি করবে, বেসরকারি সংগঠন ব্যবসায়ীরা দেশ গড়ার কাজ হাতে নিবে। এটাই হলো একটা দেশের কিন্তু বেসিক একটা সিস্টেমেটিক ওয়ার্ক। তো আমি মনে করি যারা এই দেশের সংস্থা থেকে শুরু করে যারা আমাদেরকে শুনছেন এখন, আপনারা আমাদেরকে আমাদের ডেস্টিন 2000 লিমিটেডের বোর্ডের তরফ থেকে একটা লিগ্যাল কমিটি করা হয়েছে, লাইসেন্সটা যেন আমরা অফিসিয়ালি পাই। তো আমরা যেটা চাচ্ছি যেন বর্তমান সরকার আমাদেরকে লাইসেন্স প্রদান করে সঠিকভাবে ব্যবসাটাকে আমরা যেন করতে পারি সেই সুযোগটা তৈরি করে দেওয়া। তাহলে তারা প্রশাসনিক কাজটা করুক, আমরা দেশের উন্নয়নের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখি, আমরা আমাদের দেশের মার্কেটটাকে নিজেদের করে নিয়ে আমরা দেশে উৎপাদন
এবং আমরা যেন বিদেশে এক্সপোর্ট করতে পারি, এই পরিবেশটা যদি গভর্নমেন্ট আমাদেরকে তৈরি করে দেয়, তাহলে দেশের যে বর্তমান প্রেক্ষাপট, ইকোনমিক্যাল যে সিচুয়েশন, এটাকে একটা মানে নতুন মাত্রা দিয়ে আমাদের মতো প্রতিষ্ঠান, বিশেষ করে মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আমিন স্যারের যে উদ্যমতা এখনো আছে, তাদের যে কমিটমেন্ট মানুষের প্রতি, ইনশাল্লাহ একটা বড় ভূমিকা রাখা সম্ভব। এবং দেশের যে বর্তমান যে মানে আপনার বেকারত্ব, এটা দূরীকরণের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো। দেখেন, রফিকুল আমিন স্যার একজন জাতীয় টিচার। উনি মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর মাধ্যমে মানুষকে কর্মস্পৃহা জাগানোর ক্ষেত্রে, মানুষকে কর্মক্ষম করার ক্ষেত্রে ওনার যে পরিবেশ তৈরি করার যে অর্গানাইজিং ক্যাপাসিটি, ইট ইজ এ মিরাকল, মানে আপনার লিডারশিপ, তার যে মানে ব্যাপারটাই কিন্তু একটা আলাদা। তো এই মেধাটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে কিন্তু আমরা আমাদের এই ব্যবসার মাধ্যমে দেশের উন্নয়নের ক্ষেত্রে আমরা একটা ভূমিকা রাখতে পারবো। আমরা এটা বলবো না যে আমরা দেশ চালাবো, আমরা যেটা চাই, আমরা কাজটা করার মাধ্যমে দেশের একটা কন্ট্রিবিউশন রাখতে চাই। আমরা মানুষকে গড়ে তুলতে চাই, মানুষকে টেকনোলজি ব্যবহার করে মানুষ কিভাবে তার কর্মক্ষমতাকে অনেক গুণ বেড়ে উন্নয়ন করতে পারে, সেই ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে চাই। কারণ ডেস্টিনি একটা টেকনোলজি নির্ভর প্রতিষ্ঠান। ডেস্টিনি বাংলাদেশে যখন ইআরপি সেট আপ করে, তখন বাংলাদেশের মানুষ কেউ ইআরপি নাম শোনেনি। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এই সফটওয়্যার বাংলাদেশে আমরা ডেভেলপ করার জন্য তখনকার টাইমে 7-8 সালের কথা বলছি, 100 কোটি টাকা আমরা ফাইন্যান্স করেছি শুধু আমাদের আইটি খাতে। এদেশের টোটাল প্রেক্ষাপটে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা পেপারলেস প্রতিষ্ঠান হিসেবে ডিক্লার দিয়েছিলাম। এদেশের প্রথম পেপারলেস প্রতিষ্ঠান আমরা হব, ডিজিটালি আমরা আমাদের প্রতিষ্ঠানকে গড়ে তুলবো, এরকম একটা পরিকল্পনা কিন্তু আমাদের ছিল। তাহলে আমরা যদি মানে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে পৃথিবীর লেটেস্ট টেকনোলজি ব্যবহার করতে হবে। এখনো আমরা সেই মন মানসিকতা আমরা ধারণ করি, কারণ টেকনোলজি পারচেস করতে আমাদের কোনো কার্পণ্য নাই। কারণ আমাদেরকে উন্নতি করার একটাই শর্ত, টেকনোলজি সাপোর্ট নেওয়া। তো এইরকম একটি মন মানসিকতা, মডার্ন মান মানসিকতার প্রতিষ্ঠান আমাদের ম্যানেজমেন্টের আছে। তো সর্বোপরি বলবো যে মিডিয়ার কথা যেটা বলেছেন, আসলে দুঃখজনক ঘটনা। আপনাকে টিটু ভাই আরেকটা কথা বলি, এই কিছুদিন আগের কথা, এই আমাদের এই 15 তারিখের রায়ের আগে যমুনা টেলিভিশন আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমি আমার মানে উপায় নেই, আমি আজকে আরেকটা কথা বলতে চাই, বৈশাখী টেলিভিশন আমাদেরই মালিকানা একটা প্রতিষ্ঠান, কিন্তু যেই ভূমিকা বৈশাখী পালন করার কথা, আমি এজ এ বিনিয়োগকারী বলি, তারা এটা পালন করেনি। আমি অনেস্টলি বলছি, এটা বলতে আমার দ্বিধা নাই। তাহলে নাগরিক টেলিভিশন কেন আমাদের করবো? তাহলে আমাদের যারা কর্মকর্তা, তারা আমাদেরকে কেন সত্য তুলে ধরেন? এত ভয় কিসের? আমরা কি অন্যায় করতেছি? এতটুকু বৈশাখী থেকে আমরা পাই নাই, এটা বলতে কোনো দ্বিধা নাই। বৈশাখী যতই কথা বলুক, যাই কিছু করুক, এতটুকু বৈশাখী ভূমিকা রাখে নাই। আমরা বৈশাখীতে যাই আসি, বৈশাখীতে যারা পেতাত্তা ছিল তারা এখন নাই, এই কথা বলতে আমার কোনো দ্বিধা নাই। কিন্তু আমরা যেটা বলবো, আমরা লাইফ রিস্কে ছিলাম, আমরা সেটা বলার কোনো অবকাশ ছিল না, কিন্তু চুপ ছিলাম, ধৈর্য ধরেছি, এটাই বাস্তবতা। তো আমি মনে করি আজকে শুধু বৈশাখী টেলিভিশন নয়, এখন সকল টেলিভিশনের উচিত এই ডেস্টিনির কাছে ক্ষমা চাওয়া এবং ডেস্টিনির ক্রেতা পরিবেশ অংশীজনের কথা শোনা। তার কারণ এটা অন্যায় সংগঠিত হয়ে গেছে। যারা দেখেন, উদ্যোক্তা অনেক হয়, কিন্তু এমন উদ্যোক্তা রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেনের মতো যারা মানুষকে গড়ে তোলার কাজ হাতে নিতে পারে, এরকম উদ্যোক্তা কিন্তু পৃথিবীর রেয়ার। যে যতই কথাই বলুক, আমরা পৃথিবীর বিভিন্ন দেশ ঘোরার সুযোগ হয়েছে, আমরা কিন্তু বিষয়টা দেখেছি। তাহলে অনেক ধন্যবাদ, আমাদেরকে শেষ করতে হবে। অনেক ধন্যবাদ। আমি লাস্ট একটা কথা বলতে চাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছেন। অনেস্টলি থ্যাংক ইউ। তার কারণ হচ্ছে আজকে আমি যে আজকের অনুষ্ঠানের যারা মন্তব্য করেছেন, তাদের মন্তব্য দেখে আমি ব্যক্তিগতভাবে আবেগ আপ্লুত হয়েছি এ কারণে যে নাগরিক টিভি সেই কথাটি বলে যে কথাটি কেউ বলতে পারে না। আমরা এই 12 বছর শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলতে পারতো না, তখন আমরাই কথা বলেছি। হ্যাঁ, সো এখন প্রশ্ন হচ্ছে মিডিয়ার দায়িত্ব কি? আমরা গণমাধ্যম বলি কেন? গণমাধ্যম বলি এই জন্যই যে জনগণের প্রতিনিধিত্ব করে একটি গণমাধ্যম। অর্থাৎ আমার একদম নির্যাতিত, নিপীড়িত